বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় বেশ ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক পরিচিতি, তোমরা আমাকে চেনো। রাষ্ট্রবিজ্ঞান সম্মান ৪র্থ বর্ষ। আজকের টপিক হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক এবং ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্ব ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের উপর আমরা আজকে ক্লাস নেব। বাংলাদেশে বৈদেশিক সম্পর্ক শীর্ষক কোর্সের ক্লাস হবে আজকে তোমাদের সাথে আমার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দ্য ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের একটা লগো দেখতে পাচ্ছি। এই চিহ্নটা ব্যবহৃত হয় ওয়ার্ল্ড ব্যাংকের প্যাডে বা ওয়ার্ল্ড ব্যাংক অর্গানাইজেশন সংস্থায় তাদের প্রতীক হিসাবে। আমরা হয়তো আগেও এটা দেখেছি। আমি সংক্ষেপে আসলে আলোচনা করার চেষ্টা করব এবং আমি অথেন্টিক সোর্স সংগ্রহ করেছি উইকিপিডিয়া থেকে, এছাড়াও অনলাইন থেকে আর কি বাকি তথ্যগুলো সংগ্রহ বা কালেকশন করেছি। আমরা একটু সংক্ষেপে ওয়ার্ল্ড ব্যাংকের পরিচিতিটা দেখে নিই। নেম দ্য ওয়ার্ল্ড ব্যাংক, আর ওই যে ওইটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের লগো ছিল। প্রতিষ্ঠিত হয় জুলাই 1944 সালে। ধরন আন্তর্জাতিক আর্থিক সংস্থা। আইনি অবস্থা হচ্ছে চুক্তিভিত্তিক সংগঠন। উদ্দেশ্য আর্থিক লেনদেন। অবস্থান মানে সদর দপ্তর আর কি ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্রে। সদস্য পদ 189টি। আর আইবিআরডি যেটা, সেটা হচ্ছে 173টি রাষ্ট্র। আমি একটু হয়তো ভুল হয়েছে। আইবিআরডি ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, সেটা হচ্ছে 189টি সদস্য রাষ্ট্র তার সদস্য। এবং আরডিএ হচ্ছে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, যেটা সফট লোন উইন্ডো নামে পরিচিত, সেটা হচ্ছে 173টি রাষ্ট্র। বর্তমান প্রেসিডেন্ট ডেভিড মালপাস, 2019 সাল থেকে তিনি আছেন। প্রধান অর্থনীতিবিদ পিনেলপি পিনেলপি কোজিনি গোল্ডবার্গ, 2018 থেকে আছেন উনি। প্রধান অঙ্গ বোর্ড অফ ডিরেক্টরস। প্রধান প্রতিষ্ঠান বিশ্ব ব্যাংক গোষ্ঠী। আর ওয়েবসাইট হচ্ছে worldbank.org। তাহলে আমরা বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক সম্বন্ধে এক নজরে দেখলাম। আর একটু দেখার চেষ্টা করি ইতিহাস। 1944 সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডস নামক স্থানে জাতিসংঘ মুদ্রা ও অর্থ বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়। আবার বলছি, যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডস নামক স্থানে জাতিসংঘ মুদ্রা ও অর্থ বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়। আর সেই সম্মেলনে দুটি প্রধান প্রতিষ্ঠান সৃষ্টি করার সিদ্ধান্ত নেওয়া হয়। একটি হচ্ছে আইএমএফ এবং অন্যটি হচ্ছে আন্তর্জাতিক ব্যাংক বা বিশ্ব ব্যাংক। কেন প্রতিষ্ঠা করার উদ্যোগ নেওয়া হয়েছিল সে প্রেক্ষাপটে একটু আলোচনা করি। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর ভঙ্গুর অর্থনৈতিক দেশ এবং সদ্য স্বাধীনপ্রাপ্ত দেশগুলোকে আর্থিকভাবে লোন দিয়ে সমাজতান্ত্রিক ব্লক থেকে ছিনিয়ে ধনতান্ত্রিক ব্লকে নিয়ে আসার প্রয়াস চালানো হয়। আমি একটু পরে তোমাদের বলবো মার্শাল প্ল্যান নিয়ে। এ সম্মেলনে আরও অনেক দেশের প্রতিনিধিত্ব থাকলেও দর কষাকষিতে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সুস্পষ্ট প্রাধান্য পরিলক্ষিত হয়। ঐতিহ্যগতভাবে আইএমএফ এর প্রধান নির্বাচিত হন ইউরোপীয় দেশগুলো থেকে, আর বিশ্ব ব্যাংকের প্রধান নির্বাচিত হন যুক্তরাষ্ট্র থেকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যুক্তরাষ্ট্রের চাঁদা বেশি দেওয়া আছে, সেটা তোমরা শেষে রেশিও অনুপাতে আমি দেখাবো, ওটা থেকে তোমরা বুঝতে পারবা। এবং যুক্তরাষ্ট্র এককভাবে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষমতা রাখে। 1947 সালে যুক্তরাষ্ট্র কর্তৃক মার্শাল পরিকল্পনা গৃহীত হলে এই মার্শাল পরিকল্পনা অনুসারে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। ডিটেলস একদিন তোমাদের ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। ইউরোপীয় দেশগুলো আর্থিক সহায়তা পাওয়ার নতুন এক উৎসের সন্ধান পায়। এই প্রতিযোগিতার মুখোমুখি হয়ে বিশ্ব ব্যাংক অ-ইউরোপীয় দেশগুলোর দিকে দৃষ্টি দেয়। 1968 সালের আগ পর্যন্ত বিশ্ব ব্যাংকের ঋণ প্রদান কার্যক্রম কেবলমাত্র আয় বৃদ্ধিকারী অবকাঠামো নির্মাণে ব্যবহৃত হয়। এ ধরনের অবকাঠামোর মধ্যে সমুদ্র বন্দর, সড়ক ও যোগাযোগ, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র অন্যতম। এ ধরনের ঋণ প্রদান করার উদ্দেশ্য ছিল যাতে দেশগুলো এই অবকাঠামো থেকে উপার্জিত অর্থ ঋণ পরিশোধ দিয়ে ব্যয় করতে পারে। তার মানে এমন জায়গায় বিনিয়োগ করবে সেখানে তাদের আয়ও বৃদ্ধি পাবে এবং প্রদত্ত দেশ
কি করবে, আয় করে সেটা দিয়ে বিশ্বব্যাংকের লোন শোধ করবে। নেতৃত্ব দেখো একটু খেয়াল করে, বিশ্বব্যাংকের প্রধান হচ্ছেন প্রেসিডেন্ট এবং তিনি পুরো বিশ্ব ব্যাংক গোষ্ঠীর সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। বিশ্বব্যাংক প্রতিষ্ঠান অঙ্গ সংগঠন রয়েছে হচ্ছে 5টা, তোমাদের একদিন বলেছিলাম আমি এগুলা। IBRD, মিগা, তারপরে হচ্ছে IFIC, ICCID, এরকম ভাবে আছে। এই পরিচালনা পর্ষদের সভা এবং ব্যাংকের সার্বিক ব্যবস্থাপনা প্রেসিডেন্টের উপর ন্যস্ত থাকে। ঐতিহ্যগতভাবে বানান ভুল আছে। বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট সর্বদা মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা মনোনীত এবং মার্কিন নাগরিক হয়ে থাকে। প্রেসিডেন্টের মেয়াদ হয় 5 বছর। ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন এর প্রধান ব্যবস্থাপক, যারা ব্যাংকের বিভিন্ন অঞ্চল, সেক্টর, নেটওয়ার্ক এবং কর্মকাণ্ডের দায়িত্ব পালন করেন। ব্যবস্থাপনা পরিষদে 2 জন নির্বাহী ভাইস প্রেসিডেন্ট, 3 জন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং 24 জন ভাইস প্রেসিডেন্ট রয়েছেন। তাহলে খেয়াল করো একটু, 2 জন নির্বাহী এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, 3 জন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং 24 জন ভাইস প্রেসিডেন্ট। এটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের কাঠামো। এই সদস্য চাঁদা দানকারী দেশগুলো থেকে এরা নিয়োগপ্রাপ্ত হন। তবে প্রেসিডেন্ট নিয়োগে মার্কিন যুক্তরাষ্ট্র এককভাবে নেতৃত্ব দেন। আমি একটু 1989 সাল থেকে বর্তমান পর্যন্ত বিশ্ব ব্যাংকের যে কার্যাবলী বিভিন্ন আঙ্গিকে পরিবর্তন হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। বিশ্ব ব্যাংকের পরামর্শ কার্যকলাপ পরিবেশে যথেষ্ট ক্ষতি সাধন করে। এসব কর্মকাণ্ড ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়। এসব সমালোচনার প্রেক্ষিতে বিশ্ব ব্যাংক 1989 সালের শুরুর দিকে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন ও এনজিওকে তার কার্যক্রমের অন্তর্ভুক্ত করা শুরু করে। মন্ট্রিল প্রোটোকলের সাথে সাথে সংস্থাটি একটি বাস্তবায়ন সংস্থার সৃষ্টি করে, যার উদ্দেশ্য ছিল পরিবেশে ওজোন স্তরের ক্ষতি সাধন কমিয়ে আনা। 2015 সালের মধ্যে ওজোন স্তরের জন্য ক্ষতিকর রাসায়নিক পদার্থ নিঃসরণ 95% কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় এবং এরপর থেকে তথাকথিত 6 কৌশলগত পটভূমির মধ্যে থেকে বিশ্বব্যাংক পরিবেশ রক্ষার সাথে সাথে উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। অর্থাৎ অর্থনীতির সাথে রাজনীতি যোগ হয়ে গেছে। আমি তোমাদের বলবো পদ্মা সেতু নিয়ে এই কাহিনীটা। মানে তারা চুক্তি করার আগেই, সংশ্লিষ্ট দেশের সাথে চুক্তি করার আগেই যেই কোম্পানির কাছ থেকে তারা প্রোডাক্ট ক্রয় করবে, অর্থাৎ যন্ত্রপাতি ক্রয় করবে, তাদের সাথে একটা লেনদেন করে রাখে বিশ্বব্যাংক এবং প্রদত্ত রাষ্ট্রটি তাদের কাছ থেকে ক্রয় করলে তাকে লোন দেওয়া হয়, না হলে দেওয়া হয় না। এমন একটা প্রেক্ষাপটে 2010 সালে বাংলাদেশকে লোন দিতে চেয়েছিল তারা, কিন্তু দেখা গেল বাংলাদেশ সংশ্লিষ্ট দেশের কাছ থেকে প্রদত্ত যন্ত্রপাতি ক্রয় না করায় বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগে এটা লোন বাতিল করে এবং পরবর্তীতে কানাডার আদালতে প্রমাণিত হয় যে বাংলাদেশ কোনো দুর্নীতি করেনি। ফলে বিশ্বব্যাংকের ভাবমূর্তি নষ্ট হয়ে যায় এবং বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়। 1991 সালে বিশ্বব্যাংক ঘোষণা করে যে বাণিজ্যিক ভিত্তিতে কাঠ বা কাটা বা পরিবেশে ক্ষতি করে এমন স্থাপনা নির্মাণের জন্য সংস্থাটি কোনো অর্থায়ন করবে না। নাম কামানোর জন্য, অর্থাৎ সুনামের জন্য আসলে এগুলো করে থাকে। মূলত আর্থিক মুনাফা অর্জনে বিশ্বব্যাংকের এবং আন্তর্জাতিকভাবে নেতৃত্ব দান করাই প্রধান লক্ষ্য। ম্যালেরিয়া সহ অন্যান্য মহামারীর মোকাবেলায় বিশ্বব্যাংক বিশ্বব্যাপী টিকা দান ও সরবরাহ কার্যক্রম শুরু করে। 2000 সালে সংস্থাটি এইডস এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং 2011 সালে স্টপ টিউবারকুলোসিস পার্টনারশিপে যোগ দেয়, অর্থাৎ যক্ষ্মা রোগ বন্ধ করার নেতৃত্ব দেয়। তো এবার এই ক্ষেত্রে বিশ্বব্যাংকের প্রশংসনীয় সাফল্য রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঐতিহ্যগতভাবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যকার অলিখিত সমঝোতা অনুযায়ী বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচনে মনোনীত ব্যক্তিবর্গ নির্বাচিত হয় যুক্তরাষ্ট্র থেকে। প্রথম ব্যাংকের মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা 23 মার্চ 2012 সালে বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দক্ষিণ কোরিয়ার নাগরিক জিম অং কিম এর নাম ঘোষণা করেন। 16 এপ্রিল 2012 সালে দাপ্তরিকভাবে কিমকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়। গত 5 এপ্রিল 2019 বিশ্বব্যাংকের 25 সদস্যের নির্বাহী পরিষদ ডেভিড ম্যালপাসকে বিশ্বব্যাংকের 13তম প্রেসিডেন্ট হিসেবে অনুমোদন দিয়েছে। গত 9 এপ্রিল 2019 থেকে ম্যালপাস আনুষ্ঠানিকভাবে বিশ্বব্যাংকের দায়িত্ব পালন করছেন। এগুলো একটু খেয়াল রেখো কে কখন প্রেসিডেন্ট, কারণ এগুলো নৈবেত্তিক আসে, সদর দপ্তর একটু ভালোভাবে দেখো, কারণ বিসিএস সহ প্রতিযোগিতামূলক চাকরি পরীক্ষায় যখন অংশগ্রহণ করবা এগুলো কাজে লাগবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এবারে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আনুষ্ঠানিক লগো দিয়ে আমরা এটা শুরু করছি। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আন্তর্জাতিক মুদ্রা তহবিল গঠিত হয়
22 জুলাই 1944, 76 বছর আগে কার্যক্রম প্রবেশ করে। 1 মার্চ 47, 73 বছর আগে। ধরনদক্ষ আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, সদস্যপদ IMF এর এক দেশ, প্রতিষ্ঠাকালীন আর কি 190 দেশ। বর্তমানে অক্টোবর 2020 ইংরেজি পর্যন্ত 190টি দেশের সদস্য। দাপ্তরিক ভাষা ইংরেজি, ফরাসি, স্পেনীয়। মহাপরিচালক ক্রিস্তালিনা জর্জিয়েভা। প্রধান অর্থনীতিবিদ গীতা গোপীনাথ। ভারতের প্রধান অঙ্গ বোর্ড অফ গভর্নর্স। ওয়েবসাইট হচ্ছে imf.org। আমরা একটু পরের ইয়েতে যাই। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF, ইংরেজি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। IMF জাতিসংঘ কর্তৃক অনুমোদিত স্বায়ত্তশাসিত আর্থিক প্রতিষ্ঠান। বিভিন্ন দেশের মুদ্রা মানের হ্রাস বৃদ্ধি পর্যবেক্ষণ করা এর প্রধান কাজ। অর্থাৎ মূল্য যেটা তোমরা বলো হচ্ছে হ্রাস পেয়েছে অথবা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা বা মুদ্রাস্ফীতি পর্যবেক্ষণ করার প্রধান কাজ। এই সংস্থার কার্যক্রম শুরু হয় 1945 সালের 27 ডিসেম্বর। প্রতিষ্ঠাকালীন সময়ে 29টি দেশ চুক্তিতে উপনীত হয়েছিল। সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে অবস্থিত। বিভিন্ন দেশে মুদ্রা নীতি এবং মুদ্রামানের হ্রাস বৃদ্ধি পর্যবেক্ষণ করা এই আন্তর্জাতিক সংস্থাটির অন্যতম প্রধান কাজ। এপ্রিল 12, 2016 পর্যন্ত মোট 189টি রাষ্ট্র এই সংস্থার কার্যক্রমের আওতাভুক্ত। তাহলে আমরা দেখলাম IMF এর প্রধান কাজ কি এবং কিভাবে তারা এটা করে থাকে। মূলত বিশ্ব ব্যাংক এবং IMF আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে ব্রেটন উডস সংস্থা বলা হয়, কারণ নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডস শহরে এই দুটি সংস্থা একসাথে গড়ে ওঠে। এই ব্রেটন উডস সম্মিলন এবং ব্রেটন উডস সংস্থা নামে পরিচিত এরা। খুব গুরুত্বপূর্ণ এই দুটো আর্থিক প্রতিষ্ঠান বিশ্বের অর্থনীতির লেনদেনে বা বিশ্বকে আর্থিকভাবে আষ্টেপৃষ্টে বেঁধে ফেলার জন্য, আর্থিকভাবে নেতৃত্ব দান করার জন্য। আমরা IMF এর একটু ইতিহাস দেখব। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ধারণা প্রথম সূচিত হয় 1944 খ্রিস্টাব্দের 22 জুলাই তারিখে। এর কার্যক্রমের গোড়াপত্তন হয় ব্রেটন উডস সম্মেলন এ পূর্ববর্তী জাতিসংঘ আর্থিক সম্মেলনে মিলিত হয়ে 45টি সদস্য রাষ্ট্রের অর্থনীতি এবং তাদের আন্তর্জাতিক লেনদেনের ভারসাম্য রক্ষার লক্ষ্য নিয়ে। বিশ্বের প্রমুখ অর্থনীতির দেশের সঙ্গে তৎকালীন ব্রিটিশ ও ভারত যোগ দেয় আর কি, ব্রিটিশ ভারতও যোগ দেয়। ভারতের তরফে প্রতিনিধিত্ব করেন ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর চিন্তামন দ্বারকানাথ দেশমুখ ও ভারতের প্রথম অর্থমন্ত্রী রামসাময় কান্দাস্বামী শানমুখাম চেট্টি। 1945 খ্রিস্টাব্দের 27 ডিসেম্বর 29টি রাষ্ট্র আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থাকে স্থিতিশীল নিয়ন্ত্রণযোগ্য রাখার লক্ষ্যে নিয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করে। কখনো কোনো দেশে মুদ্রামান মাঝে মনে করো মূল্য হ্রাস হয়, বৃদ্ধি হয়, মুদ্রাস্ফীতি যেটা বলি আমরা, মুদ্রাস্ফীতি কি হয়, কম বেশি হয়, ফলে টাকার মান মানে মুদ্রার মান কম বেশি হয়ে যায়। এটা নিয়ন্ত্রণ করে আর্থিক লেনদেন ব্যবস্থা চালু রাখাই IMF এর প্রধান কাজ। এর ভিত্তিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আনুষ্ঠানিকভাবে স্থাপিত হয়। আন্তর্জাতিক ব্যবসায় বাণিজ্যে স্থিতিশীলতা আনয়নের সংস্থার মূল লক্ষ্য। আন্তর্জাতিক মুদ্রা তহবিলে একটি বোর্ড অফ গভর্নর্স রয়েছে, যা এই সংস্থার সর্বোচ্চ নীতি নির্ধারক পরিষদ আর কি। একজন মূল গভর্নর এবং প্রতিটি সদস্য রাষ্ট্রের জন্য একজন করে পর্যায়ক্রমিক গভর্নর নিয়ে এই বোর্ড অফ গভর্নর্স গঠিত হয়। সদস্য দেশগুলো স্ব গভর্নর নিযুক্ত করে। কার্যাবলী দেখো। IMF এর মতে এটি উন্নয়নশীল দেশগুলোর সাথে সমৃদ্ধ অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন এবং দারিদ্র্য হ্রাসে সহায়তা করার জন্য নীতিমালা প্রদান এবং সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধির কাজ করে। এর কারণ হলো যে ব্যক্তিগত আন্তর্জাতিক পুঁজি বাজারগুলো ত্রুটিপূর্ণভাবে কাজ করে এবং অনেক দেশে আর্থিক বাজারগুলিতে সীমিত আকারে প্রবেশ অধিকার থাকে। এ ধরনের বাজার অসম্পূর্ণতা এবং ভারসাম্যপূর্ণ পারিশ্রমিক অর্থনীতি ব্যালেন্স অফ পেমেন্ট ফাইন্যান্সিং ব্যবস্থার উন্নতির জন্য সংস্থাটি সরকারি অর্থায়নে ন্যায্যতা প্রদান করে। প্রতিষ্ঠানটি বিকল্প অর্থায়নের যোগান দেয়, অর্থাৎ কোনো দেশের বাজেট করতে যেয়ে যদি শর্ট পড়ে সেটা বাজেটেও ফাইন্যান্সিং করে থাকে। একটা সদস্য দেশগুলোর আর্থিক ব্যালেন্স অফ পেমেন্টের ব্যাপারে সহায়তা প্রদান করে, তবে কন্ডিশন দিয়ে, বিভিন্ন কন্ডিশন দেয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিল প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি 3টি প্রধান কাজের একটি ছিল বিভিন্ন দেশের মধ্যে মুদ্রা বিনিময় মূল্য তত্ত্বাবধান করা, মানে বিনিময় হার তত্ত্বাবধান, যার মাধ্যমে দেশগুলো তাদের বিনিময় হার নিয়ন্ত্রণ করতে পারে এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যখন বাংলাদেশ স্বাধীন হয় ঠিক তার পরবর্তী দশকে অর্থাৎ 75 থেকে 90 পর্যন্ত, ইভেন বলা যায়
4, 5 বা 8 পর্যন্ত এই IMF এর এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাহায্য না নিয়ে বাংলাদেশ একটা বাজেটও দিতে পারেনি। বর্তমানে হয়তোবা চেষ্টা করে বাংলাদেশ পারছে, কারণ তৈরি পোশাক খাত এবং ফরেন রিজার্ভ যেটা আমাদের আছে এর উপর ভর করে আমরা নিজেদের বাজেট নিজেরা তৈরি করতে পারছি। কিন্তু এর আগে আমরা পারতাম না, অর্থাৎ এলডিসি ভুক্ত দেশগুলো এখনো IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের উপর এমনভাবে নির্ভরশীল যে তারা তাদের বাজেট করার জন্য এই প্রতিষ্ঠান দুটির কাছ থেকে লোন নিয়ে থাকে বিভিন্ন শর্তে, এবং এই প্রতিষ্ঠান লোন দিয়ে ওইসব দেশে নিজেদের মাতাব্বরি করে, নিজেদের কোম্পানির প্রোডাক্ট বিক্রি করে। এইগুলোই মূলত তাদের কাজ আর কি। ভেটিং ক্ষমতা আছে, দেখে নিও IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের চাঁদার হার অনুসারে কে কত পার্সেন্ট ভোট দিতে পারবে আর কি। যে যত বেশি চাঁদা দিয়েছে সে তত বেশি দিতে পারবে ভেটিং। এখানে 12 নম্বর দেখো সৌদি আরবকে দেখা যাচ্ছে, মানে সৌদি আরবের অর্থ রয়েছে, সবচেয়ে বেশি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমাদের সাথে অনেকক্ষণ IMF এবং ওয়ার্ল্ড WB আর কি, ওয়ার্ল্ড ব্যাংক নিয়ে কথা বললাম। এই তথ্যগুলো নেট থেকে সংগ্রহ করা হয়েছে মূলত তোমাদের ক্লাস নেওয়ার জন্য। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। তেমন গুরুত্বপূর্ণ তথ্য দিতে না পারলেও যা দিয়েছি সেটাই হয়তো কাজে লাগতে পারে তোমাদের। আমি আজকে যেটা পড়িয়েছি আসলে আর্থিক প্রতিষ্ঠান, তোমাদের 4টা আর্থিক প্রতিষ্ঠান রয়েছে এই কোর্সে। 4টা আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে আজকে 2টা পড়ালাম, এরপরে আমরা পড়াবো ADB, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। তারপরে পড়াবো হচ্ছে ADBর পরে আছে MNC। তাহলে তোমাদের এটা শেষ হয়ে যাবে। ADB এবং MNC একদিন পড়িয়ে দিব ইনশাল্লাহ। তো থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।